বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনার মহামারী চলতেছে। আমি আশা করি তোমরা এই করোনার দুর্যোগ সময়ে বাহিরে ঘোরাফেরা না করে নিরাপদ আশ্রয়ে বাসায় আছো এবং তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। সদাসতি বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আবু জাফর মিয়া, সহকারী শিক্ষক গণিত, সদাসতি বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বিজ্ঞান গ্রুপের রসায়ন বিজ্ঞানের দু একটি টপিকস নিয়ে আলোচনা করার জন্য। আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে 3টা জিনিস লিখে রেখেছি। জিনিসগুলো কি? নাম্বার 1 হচ্ছে যোজনী, নাম্বার 2 হচ্ছে গাঠনিক সংকেত, নাম্বার 3 হচ্ছে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন। তো রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন। তো এই মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন নিয়ে আলোচনা করার জন্য আমাদের পূর্ব শর্ত হলো আমাদেরকে যোজনী জানতে হবে, গাঠনিক সংকেত জানতে হবে, পাশাপাশি ইলেকট্রন বিন্যাসও জানতে হবে। তো আমি তোমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যোজনী। যোজনী কি? যোজনী হচ্ছে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। আমি আবারও বলছি, যোজনী কি? যোজনী হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকেই যোজনী বলে। তাহলে আমরা যদি যোজনী সম্বন্ধে ধারণা পেয়ে থাকি তাহলে আমরা গাঠনিক সংকেত করতে পারবো, মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন করতে পারবো। তো আমি আগেই বলেছি, আমার মূল টার্গেট হচ্ছে আজকে তোমাদেরকে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন সম্বন্ধে তোমাদেরকে সঠিক ধারণা দেওয়া। তো আমরা সর্বপ্রথম যদি যোজনী পারি, আশা করি তোমরা সবাই যোজনী পারো, কারণ আমরা ক্লাস 8 থেকে মোটামুটি কিছু মৌলের যোজনী শিখে আসছি। আর ক্লাস 9-এ উঠেই তো আমরা মোটামুটি যোজনী সম্বন্ধে ধারণা নিয়েছি। আশা করি তোমরা যোজনী ভালো পারো। তো আমি চলে যাব গাঠনিক সংকেতে। কোনো যৌগের গাঠনিক সংকেত কিভাবে বের করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমি সহজ একটা গাঠনিক সংকেত আলোচনা করি। সর্বপ্রথম তোমরা সবাই জানো এটা কিসের সংকেত? এটা হচ্ছে পানি বা জলীয় বাষ্প। তো পানি বা জলীয় বাষ্পের মধ্যে কয়টা মৌল আছে আমরা সেটা আগে দেখব। পানি বা জলীয় বাষ্পের মধ্যে 2টা মৌল আছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। তো আমরা যদি গাঠনিক সংকেত করতে যাই, আমরা সর্বপ্রথম কি করব? আমরা যোজনীগুলো লেখার চেষ্টা করব। আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1। অক্সিজেনের যোজনী কত? আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো আমরা যদি এখন গাঠনিক সংকেত করতে যাই যে পানির গাঠনিক সংকেত কি হবে, দেখো বন্ধুরা, H2O যে মৌলের যোজনী সংখ্যা বড়, আমি আবারও বলছি 2টা মৌল আছে এখানে, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে যে মৌলের যোজনী সংখ্যা বড়, আমি দেখো এখানে যোজনীগুলো লিখে রাখছি, হাইড্রোজেন সমান 1, অক্সিজেন সমান 2। তাহলে যে মৌলের যোজনী সংখ্যা বড় তাকে আমরা মাঝে রাখবো, যে মৌলের যোজনী সংখ্যা ছোট তাকে আমরা সাইডে রাখবো, আর যার যোজনী 1 তাকে সবসময় সাইডে রাখবো, হয় বাম সাইডে নয় ডান সাইডে, হয় উপর সাইডে নয় নিচের সাইডে, অর্থাৎ যে কোনো সাইডে রাখতে হবে যার যোজনী হচ্ছে 1। তাহলে আমরা অক্সিজেনের যোজনী যেহেতু 2, আমরা অক্সিজেনকে মাঝে রাখলাম। আচ্ছা,
এবার হাইড্রোজেনের যোজনী যেহেতু 1, এবার হাইড্রোজেনকে আমরা সাইডে রাখলাম। আচ্ছা, এখন কি আমাদের গাঠনিক সংকেত এটা হয়েছে? এটা আমরা বুঝবো কিভাবে যে এটা আমাদের গাঠনিক সংকেত হয়েছে? এটা বোঝার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কয়টা মৌল লিখে রাখছিলাম এখানে। পানিতে হাইড্রোজেন ছিল 2টা, অক্সিজেন ছিল 1টা। দেখো আমরা পানির গাঠনিক সংকেত করছি, এখানে অক্সিজেন 1টা পাওয়া গেছে, হাইড্রোজেন ডানে 1টা বামে 1টা, 2টা পাওয়া গেছে। হাইড্রোজেন 2টা পাওয়া গেছে। আর এখন আমরা দেখব যোজনী সংখ্যা ঠিক আছে কিনা। দেখো হাইড্রোজেন 1টা বাহু পাইছে। বাহু যেটাকে বলা হবে এটাকে বলা হবে কি যোজনী বা ইলেকট্রন। ইলেকট্রন না, আমরা এটাকে যোজনী বলতে পারি। তাহলে হাইড্রোজেন 1টা যোজনী পেয়েছে, এদিকে হাইড্রোজেন 1টা যোজনী পাইছে, অর্থাৎ 2টা হাইড্রোজেনে 2টা যোজনী পাইছে। আর অক্সিজেনের যোজনী কত ছিল? অক্সিজেনের যোজনী ছিল 2। তাহলে দেখো অক্সিজেনের সামনে 1টা বাহু পাইছে, পিছনে 1টা বাহু পাইছে, অর্থাৎ সামনে 1টা এবং পিছনে 1টা, টোটাল কয়টা যোজনী হলো? 2টা যোজনী। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যৌগটা লেখার পরে এখানে হাইড্রোজেন 2টা ঠিক আছে, অক্সিজেন 1টা ঠিক আছে, হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1 ঠিক আছে, হাইড্রোজেনের যোজনী 1 ঠিক আছে, অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 1 এবং 1 2 ঠিক আছে। তাহলে আমরা পানির গাঠনিক সংকেত এভাবে করতে পারি। আমরা যদি আরও অন্য যৌগ দিয়ে করি তাহলে দেখো কী রকমের হয়। এটার নাম কি বন্ধুরা বলো তো? এটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড। তো বরাবরের মতো আমরা যোজনীগুলো আগে লিখে রাখি। এখানে কার্বন সমান কত? আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী হচ্ছে 4। অক্সিজেনের যোজনী আমরা গত পানির গাঠনিক সংকেতও আমরা লিখে আসছি যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা সর্বপ্রথম যোজনীটা লিখে রাখলাম। যোজনীটা না লিখলেও হবে, সমস্যা নাই, কিন্তু যোজনীটা লিখে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে, দেখে আমরা করতে পারবো সহজে। তো দেখো এখানে কার যোজনী বেশি? এখানে কার্বনের যোজনী বেশি, কার্বন হচ্ছে 4। তাহলে অবশ্যই কার্বনটা মাঝে রাখতে হবে। তো কার্বনটাকে আমরা মাঝে রাখলাম। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, বলছিলাম যে এখানে যৌগের মধ্যে কয়টা মৌল আছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই কার্বন ডাই অক্সাইড যৌগের মধ্যে কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 2টা। তাহলে আমরা কার্বন একবারের বেশি লেখা যাবে না, যেহেতু কার্বন 1টা, অক্সিজেন 2বারের বেশি লেখা যাবে না। তাহলে আমরা 1টা অক্সিজেন লিখলাম, এদিকে 1টা অক্সিজেন লিখলাম। এখন কি আমাদের গাঠনিক সংকেত হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? দেখো আমাদের এখানে বলছে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো আমরা এখানে স্পষ্টত দেখতেছি অক্সিজেনের যোজনী হচ্ছে 1, এখানেও অক্সিজেনের যোজনী 1। কার্বন কয়টা পাইলো? 1টা আর 1টা 2টা। তাহলে আমাদের শর্ত অনুযায়ী এখানে যোজনী ফিল আপ হয় নাই সঠিকভাবে। তাহলে আমরা যোজনী ফিল আপ করার জন্য কি করতে পারি? আমরা আরেকটা বাহু দিতে পারি, এদিকে আরেকটা বাহু দিতে পারি। তাহলে কি হলো? দেখো অক্সিজেনের যোজনী ছিল 2, দেখো অক্সিজেন 2টা যোজনী পাইছে, অক্সিজেন 2টা যোজনী পাইছে, কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে কার্বন সামনে 2টা পিছনে 2টা, 4টা যোজনী পাইছে। তাহলে আমরা বলতে পারি যে এটাই কার্বন ডাই অক্সাইডের সঠিক গাঠনিক সংকেত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটা যৌগের গাঠনিক সংকেত বুঝিয়ে দিব। তোমরা কি বলতে পারো এটার নাম কি? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড, HN3। দেখো যৌগটা কিন্তু এই যৌগটার মতো দেখতে প্রায়, NH3। আমরা যেন প্যাচ না লাগিয়ে ফেলি, এটা হচ্ছে NH3। এখানে হাইড্রোজেন আছে 3টা, নাইট্রোজেন 1টা, আর এখানে আছে HN3, এখানে নাইট্রোজেন 3টা, হাইড্রোজেন 1টা। আমরা যেন এটার মধ্যে প্যাচ না লাগিয়ে ফেলি।
তাহলে HN3, তো বরাবরের মতো আমরা যোজনী লিখব। হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী আমরা জানি 3 এবং 5। তাহলে আমরা যোজনীগুলো আগে লিখে রাখলাম। কোনো মৌলের একাধিক যোজনী থাকতে পারে, যে সকল মৌলের একাধিক যোজনী থাকে তাদেরকে বহুরূপী মৌল বলে থাকে। তাহলে নাইট্রোজেন হচ্ছে একটা বহুরূপী মৌল। তাহলে আমরা যোজনীগুলো লিখলাম। এবার আমরা যার যোজনী বেশি তাকে বলছিলাম মাঝে রাখবো। যেহেতু নাইট্রোজেনের যোজনী 3 এবং 5, তাহলে অবশ্যই নাইট্রোজেনকে আমরা মাঝে রাখতে পারি, আর হাইড্রোজেনটাকে অবশ্যই সাইডে রাখতে পারি। তাহলে নাইট্রোজেন আমরা মাঝে লিখলাম। আচ্ছা, আগে খেয়াল করতে হবে যে নাইট্রোজেন আছে কয়টা? HN3, হাইড্রোজয়িক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন আছে 3টা, হাইড্রোজেন আছে 1টা। তাহলে আমাদেরকে 3টা নাইট্রোজেন লিখতে হবে। নাইট্রোজেন 1টা, নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 1টা, 3টা। এখন নাইট্রোজেন আমরা 3টা লিখে ফেললাম। প্রথমে আমরা একটা করে বাহু দিব, যদি না মিলে তাহলে আমরা সামঞ্জস্য বিধান করার জন্য যতটা বাহু প্রয়োজন ততটা বাহু দিব। আচ্ছা, এই সাইডে তো কি লেখা যায়? একটা হাইড্রোজেন আছে, আমরা এই সাইডেও লিখতে পারি, এই সাইডেও লিখতে পারি, যে কোনো এক সাইডে লিখলেই হবে। আচ্ছা, আমরা এই সাইডে একটা হাইড্রোজেন লিখলাম। আচ্ছা, নাইট্রোজেন 3টা ছিল, নাইট্রোজেন 1, 2, 3। হাইড্রোজেন একটা ছিল, হাইড্রোজেন 1। এবার যোজনীর দিকে খেয়াল করো। হাইড্রোজেনের যোজনী কত ছিল? হাইড্রোজেনের যোজনী ছিল 1। তাহলে এই হাইড্রোজেনে একটা যোজনী পাইছে, অর্থাৎ এদিকে আর আমরা বাহু দিতে পারবো না। যেহেতু হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেন অলরেডি একটা পেয়ে গেছে। আমরা যদি এখানে বাহু দিতে যাই তাহলে হাইড্রোজেন আবার উল্টাপাল্টা হয়ে যাবে, এই জন্য আমরা এখানে বাহু দিতে পারবো না। তাহলে বাহু দিতে পারবো কোথায়? এই জায়গায় আর এই জায়গায়। কারণ আমাদের কি করতে হবে? নাইট্রোজেনের গাঠনিক সংকেত মিলাইতে গেলে নাইট্রোজেন 3 এবং 5 দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে আমরা যদি এদিকে যেহেতু দিতে পারবো না, আমরা এইটা আর এইটা, এই দুই জায়গায় বাহু দিয়ে আমাদেরকে কি করতে হবে? নাইট্রোজেন 3 এবং 5 মিলাইতে হবে। তাহলে এখানে যেহেতু একটা বাহু আছে, আমরা যেহেতু নাইট্রোজেন 3 অথবা 5 দিয়ে মিলাইতে পারি, আমরা এখানে 3টা, আরও 2টা বাহু দেই। এখানে 3টা বাহু হলো। এখানে নাইট্রোজেনের কয়টা বাহু হলো? 3টা। তাহলে 3টা বাহু দেওয়াতে নাইট্রোজেন মিলে গেল। নাইট্রোজেন 3 দিয়েও মিলাইতে পারি, 5 দিয়েও মিলাইতে পারি। তাহলে নাইট্রোজেন 3টা মিলে গেল। কিন্তু এই নাইট্রোজেন 3টা মিলছে, কিন্তু এই নাইট্রোজেন কয়টা হলো? এই নাইট্রোজেন 3, পিছনে 3টা, সামনে একটা, 4টা হলো। আর এই নাইট্রোজেন কয়টা হলো? পিছনে একটা, সামনে একটা, 2টা। অর্থাৎ এই নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন মিলতেছে না, এইটা কিন্তু অলরেডি মিলে গেছে। তাহলে এখন আমরা কি কাজ করতে পারি? আমরা কিন্তু এদিকে দেওয়ার সুযোগ নাই। কেন নাই? কারণ ওই যে আগেই বলছি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেন অলরেডি একটা পেয়ে গেছে। তাহলে আমরা যদি এদিকে আরেকটা যোজনী দেই, আচ্ছা, এদিকে আরেকটা যোজনী দেওয়াতে কি হলো? এই নাইট্রোজেন কিন্তু 3টা ঠিকই আছে, এখানে আরেকটা দেওয়াতে নাইট্রোজেন কয়টা হয়ে গেল? 3টা আর 2টা 5টা। ওই যে দেখো নাইট্রোজেন কিন্তু 5 আছে। আবার এখানে 2টা দেওয়াতে নাইট্রোজেন কয়টা হয়ে গেল? সামনে একটা, পিছনে 2টা, 3টা। অর্থাৎ এই নাইট্রোজেনে পাইলো 3টা, এই নাইট্রোজেনে পাইলো 3টা আর 2টা 5টা, এই নাইট্রোজেনে পাইলো 2টা আর একটা 3টা, আর হাইড্রোজেনে পাইলো একটা। তাহলে দেখো বন্ধুরা, হাইড্রোজেনের যোজনী 1, নাইট্রোজেনের যোজনী 3, 5, এই যে 1 আর 2, 3, 2 আর 3, 5, আর এই নাইট্রোজেনের 3। তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে এটা। আমি আশা করি তোমরা গাঠনিক সংকেত সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে। তোমরা বাসায় বাকিগুলো প্র্যাকটিস করবে। যে যৌগগুলো আছে গাঠনিক সংকেতের, ওইগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা গাঠনিক সংকেত মোটামুটি ক্লিয়ার হবে আরও। এখন আমি চলে যাব মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রনে। আমি কেন গাঠনিক সংকেতটা আলোচনা করছি? মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন আলোচনা করতে গেলে অবশ্যই আমাদেরকে গাঠনিক সংকেত জানতে হবে। আর যোজনী তো তোমরা আগেই জানো আশা করি। এখন আমি মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন সম্বন্ধে আলোচনা করব। দেখো বন্ধুরা, মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন বলতে আমরা বুঝি
কোনো যৌগে যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন, আর যে ইলেকট্রনগুলো বন্ধন জোড় গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলে। আমি আবারও বলতেছি, কোনো যৌগ গঠনে যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন, এবং যে ইলেকট্রনগুলো বন্ধন জোড় গঠনে অংশগ্রহণ করে না অর্থাৎ মুক্তভাবে থাকে, স্বাধীনভাবে থাকে, তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলে। তোমরা হয়তো বিষয়টা ক্লিয়ার বুঝতেছো না, আমি এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন কি। দেখো, আমি সর্বপ্রথম একটা যৌগ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা সবাই জানো এটা কার্বন ডাই অক্সাইড। তো যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগটার মধ্যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমাদেরকে সর্বপ্রথম করতে হবে। অর্থাৎ সেই যে যৌগটার মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন বের করতে হবে, সেই যৌগটার মধ্যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমাদেরকে সর্বপ্রথম করতে হবে। তাহলে এখানে দুইটা মৌল আছে, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। খেয়াল করো, তো আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো আমরা এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, কারণ আমাদের মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন বের করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের সর্ববহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো সেগুলো বের করতে হবে। তাহলে কার্বন 6 এর ইলেকট্রন বিন্যাস যদি করি কি হয়, 1 স্কোয়ার 2 স্কোয়ার। দেখো কার্বন 6, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার, 2 আর 2 4, তাহলে 2p2 অর্থাৎ 2 2 2 6, তাহলে কার্বন 6। আর অক্সিজেন 8, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p। আমরা জানি 2pর গড়ে p এর গড়ে আমরা 6টা ইলেকট্রন দিতে পারি, কিন্তু এখানে আমাদের হাতে ইলেকট্রন ছিল 8টা, তাহলে 2টা 4টা চলে গেল। এই জন্য p এর গড়ে 6টা দিতে পারলো, আমরা 6টা দিতে পারবো না, কারণ আমাদের হাতে আছে 2 2 4 গেলে আর 4টা বাকি থাকে। এই জন্য আমরা p এর গড়ে 4টা দিতে পারি। তাহলে খেয়াল করো, কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। খেয়াল করো, কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। তোমরা অনেকেই বলবা যে কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। না বন্ধুরা, খেয়াল করো, এখানে 2s 2p অর্থাৎ 2 এবং 2, এই দুইটা 2 মিলে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত 2 থাকবে এটাই দুইটাই মিলে হচ্ছে একটা শক্তি স্তর। তাহলে 2s স্কোয়ার 2p স্কোয়ার সর্ববহিস্থ শক্তি স্তরে 2 এর গড়ে 2টা, 2s এর গড়ে 2টা, 2p এর গড়ে 2টা। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন 2 2 4টি। আচ্ছা, অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? দেখো, s স্কোয়ার 2p4, তাহলে 2s স্কোয়ার 2p4, তাহলে 2 এবং 2 দুইটা মিলে একটা শক্তি স্তর, তাহলে 2টা আর 4টা 6টা। আশা করি তোমরা কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে তোমাদের ধারণা এসেছে। আর ইলেকট্রন বিন্যাস তোমরা আগে থেকেই পারো। আমি তোমাদেরকে মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন বের করার জন্য আমি আপাতত ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা সর্ববহিস্থ শক্তি স্তরের এই ইলেকট্রন থেকেই আমরা মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন বের করব। দেখো, কার্বন ডাই অক্সাইড আমরা মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনে চলে যাচ্ছি। কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে কী কী মৌল আছে? কার্বন প্লাস অক্সিজেন। আচ্ছা দেখো, কার্বন আছে একটা, আমরা একটা লিখলাম। অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 2টা, আমরা 2টা আগে দিয়ে দিব। এবার খেয়াল করো, সর্ববহিস্থ শক্তি স্তরে কার্বনের কয়টা ইলেকট্রন ছিল? 4টা। সর্ববহিস্থ শক্তি স্তরে অক্সিজেনের কয়টা ইলেকট্রন ছিল? 6টা। তাহলে
কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন ছিল, আমরা 4টা ইলেকট্রন লিখে দেই, 1 2 3 4। এই ক্রস চিহ্ন দিয়ে আমরা কি বুঝি? ক্রস চিহ্ন দিয়ে আমরা ইলেকট্রনগুলো বুঝতেছি। এখানে ক্রস চিহ্ন দিয়ে আমরা ইলেকট্রনগুলো বুঝতেছি। অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ছিল? 6টা। তাহলে আমরা 6টা ইলেকট্রন লিখে দেই, 2 4 6। তাহলে আমরা এখনও কিন্তু আমরা মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রন সম্বন্ধে টোটালি ধারণা পাইনি। আমি কার্বন এবং অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে এগুলো আমরা সাজিয়ে লিখলাম। এখন আমরা বন্ধনজোড় এবং মুক্তজোড় ইলেকট্রনগুলো লিখব। ওই যে আমি তোমাদেরকে গাঠনিক সংকেত বুঝিয়ে আসছিলাম, সেই গাঠনিক সংকেতে চলে যাব। কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত আমরা জানি কি? কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত আমরা জানি, কার্বন মাঝে থাকবে, অক্সিজেন 2টা, অক্সিজেন 2বার লিখতে হবে, যে অক্সিজেন 1টা, অক্সিজেন 1টা, অক্সিজেন 2টা। তাহলে খেয়াল করো বন্ধুরা, কার্বন ডাই অক্সাইডে কার্বন 1টা, অক্সিজেন 2টা লিখলাম। এখন কি আমাদের গাঠনিক সংকেত ঠিক আছে কিনা? আমরা কিভাবে বুঝবো ঠিক আছে কিনা? আমরা বলছিলাম যে কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে কার্বন তো 1টা 1টা 2টা পাইলো, তাহলে কার্বন তো 4টা পাইনি। তাহলে আমরা কি করব? আরেকটা বাহু দিয়ে দিব, আরেকটা বাহু দিয়ে দিব। তাহলে দেখো, অক্সিজেন 2, অক্সিজেনের যোজনী আমরা জানি 2, কার্বনের যোজনী আমরা জানি 4, তাহলে অক্সিজেন 2টা পাইলো, অক্সিজেন 2টা পাইলো, কার্বনও 2টা 2টা 4টা পাইলো। তাহলে কিন্তু এখন আমাদের গাঠনিক সংকেত ঠিক আছে। এখন এই গাঠনিক সংকেত থেকেই কিন্তু আমরা আমাদের মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রন বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো, আমরা জানি একটা বাহু লেখার জন্য 2টা ইলেকট্রন দরকার। দেখো, এখানে একটা ইলেকট্রন, একটা বিন্দু, এখানে একটা বিন্দু, অর্থাৎ 2টা ইলেকট্রন। আবার এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে 2টা ইলেকট্রন। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 2টা ইলেকট্রন, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 2টা ইলেকট্রন। তাহলে আমরা বুঝতেছি একটা বাহু লেখার জন্য 2টা ইলেকট্রনের দরকার পড়ে। তাহলে এখানে টোটাল কয়টা বাহু লিখলাম আমরা? 1 2 3 4, 4টা বাহু লিখলাম। তাহলে 4টা বাহু লিখলে দেখো তো কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রনগুলো আমাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে কিনা। কার্বনের ইলেকট্রন ছিল সর্ববহিস্থ শক্তি স্তরে 4টা, তাহলে কার্বনে কয়টা ইলেকট্রন পাইলো সর্ববহিস্থ শক্তি স্তরে? দেখো, 4টা ইলেকট্রন ছিল, তাহলে কার্বনে কয়টা পাইলো? এই যে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ কার্বনে 4টা পেয়ে গেছে। কার্বনের 4টা সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল। কার্বনে এই যে দেখো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে কার্বনে 4টা ইলেকট্রন পেয়ে গেল। এখন অক্সিজেনের কয়টা ছিল? অক্সিজেনের 1 2 3 4 5 6টা ছিল, তাহলে অক্সিজেনে কয়টা পাইলো? এই অক্সিজেনে মাত্র 2টা বিন্দু পাইছে, এর মানে 2টা ইলেকট্রন পাইছে। তাহলে আরও 4টা ইলেকট্রন বাকি আছে, তাহলে আমরা আরও 4টা ইলেকট্রন দিয়ে দেই, 1 2 3 4। তাহলে এই ইলেকট্রন আরও 4টা ইলেকট্রন পাবে, তাহলে 1 2 3 4। এখন দেখো বন্ধুরা, আমরা সহজে এখন বের করে ফেলতে পারবো যে কার্বন ডাই অক্সাইডে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন কয়টা। দেখো, যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে তারাই হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন, আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই তারাই হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। তাহলে তোমরা এখন স্পষ্ট বলতে পারবে যে একটা বন্ধন, 2টা বন্ধন, 3টা বন্ধন, 4টা বন্ধন। তাহলে কার্বন ডাই অক্সাইডে বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 জোড়া, আর মুক্তজোড় হচ্ছে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। তাহলে কার্বন ডাই অক্সাইডে বন্ধনজোড় ইলেকট্রনও 4 জোড়া, মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 4 জোড়া। তাহলে আমরা কি লিখতে পারি? কার্বন ডাই অক্সাইডে বন্ধনজোড় ইলেকট্রন আছে 4টি। জোড় বন্ধন জোড় বলতে 1 জোড়া আর কি, 2টা মিলে একটা। তাহলে কার্বন ডাই অক্সাইডে মুক্তজোড় ইলেকট্রন আছে 4টি। দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা? মুক্তজোড় বলতে কি? এই 2টা 1 জোড়া, এই 2টা 1 জোড়া 2 জোড়া, এই 2টা 1 জোড়া, এই 2টা 1 জোড়া 2 জোড়া, তাহলে 2 জোড়া আর 2 জোড়া 4 জোড়া, এই যে 4টি মুক্তজোড় ইলেকট্রন 4টি। অনুরূপভাবে বন্ধন জোড় 1 জোড় 2 জোড় 3 জোড় 4 জোড়, তাহলে বন্ধন জোড় ইলেকট্রনও আছে 4টি, কার্বন ডাই অক্সাইডে মুক্তজোড় ইলেকট্রনও আছে 4টি। তাহলে আমি আশা করি তোমরা কার্বন ডাই অক্সাইডের বন্ধন জোড় ও মুক্তজোড় ইলেকট্রন সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছো। আমি আরেকটা যৌগের বন্ধন জোড় মুক্তজোড় ইলেকট্রন বুঝিয়ে দিলে তো আমি আশা করি তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে।
দেখো বন্ধুরা, এখানে আমি H2SO4 এই যৌগটা লিখলাম। এটার নাম তোমরা সবাই জানো, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাহলে বরাবরের মতো আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে মৌলগুলো আছে আমরা সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা বের করব। তাহলে প্রথমে আছে কি হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এরপরে সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s1। সালফারের ইলেকট্রন বিন্যাস করলে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার। খেয়াল করো, 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার। এখানে কয়টা হলো? 2 2 2 6 6 6 12। তাহলে 16 হতে লাগে আর 4। তাহলে এখানে আমরা পি এর ঘরে 4টা ইলেকট্রন দিব। অক্সিজেন হচ্ছে 8। তাহলে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p4, 2 2 4 4 4 8। দেখো সর্ববহিস্থ শক্তি স্তরে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। তাহলে সালফারের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? দেখো এখানে 3 হচ্ছে সর্বশেষ কক্ষপথ বা সর্বশেষ শক্তি স্তর। তাহলে 3s স্কোয়ার, 3p4। তাহলে 2টা আর 4টা কয়টা? 6টা। আচ্ছা, অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2s স্কোয়ার, 2p4। তাহলে 2 হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর। তাহলে 2টা আর 4টা 6টা। আশা করি ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো বের করা বুঝেছ। এখন আমরা বন্ধনজোড় এবং মুক্তজোড় ইলেকট্রন স্ট্রাকচার গঠন করব। দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে আমরা সর্বপ্রথম হাইড্রোজেন লিখলাম প্লাস সালফার প্লাস অক্সিজেন। খেয়াল করো এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা হাইড্রোজেন, আমরা 2 আগে দিয়ে দিব। সালফার আছে কয়টা? সালফার একটাই আছে, সো আগে কোনো কিছু দেওয়ার নাই। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন 4টা আছে, তাহলে আমরা 4 আগে দিয়ে দিব। এখন সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের মধ্যে বন্টন করে দাও। তাহলে হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? একটা, আমরা একটা ইলেকট্রন দিলাম। সালফারের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 6টা, 2 আর 4 6। তাহলে 1 2 3 4 5 6। এরপরে অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 6টি। তাহলে 1 2 3 4 5 6। আমরা বাম পক্ষের অংশগুলো আমরা সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমরা ডান পক্ষের অংশগুলো থেকে মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন বের করব। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আমাদের জানতে হবে, কারণ সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত থেকে আমরা কি করব? মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রন বের করব। এজন্য আমরা গাঠনিক সংকেতটা আগে দেখিয়ে নিলাম। দেখো সালফার আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? 4টা। হাইড্রোজেন আছে 2টা। তো আমরা এখানে জানি অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, সালফারের যোজনী আছে 2 4 6, হাইড্রোজেনের যোজনী আছে 1। তো এখানে যেহেতু সালফারের যোজনীটাই বেশি, অক্সিজেনের যোজনীও 2 এবং সালফারের যোজনী 2ও আছে, আমরা 2 দিয়েই করব। তারপরও সালফার যেহেতু 4 6 আছে, আমরা সালফারটাকে মাঝে রাখার চেষ্টা করব। আমরা সালফারটাকে মাঝে রাখলাম। আচ্ছা, সালফার আছে কয়বার? একবার। একবারের বেশি লেখা যাবে না। অক্সিজেন আছে কয়বার? অক্সিজেন আছে 4বার। তাহলে আমরা অক্সিজেন কয়বার লিখতে পারি? একবার, এদিকে লিখলাম 2বার, এদিকে লিখলাম একবার 3বার, এদিকে লিখলাম একবার 4বার। এবার হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 2টা। তাহলে এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম,
এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো গাঠনিক সংকেত ঠিক আছে কিনা। আমরা বলছি এই সালফার যেহেতু একটা বহুরূপী মৌল, 2 4 6, 2 দিয়েও আমরা মিলাইতে পারবো, 4 দিয়েও মিলাতে পারবো, 6 দিয়েও মিলাতে পারবো। আমরা দেখি সালফার 2 দিয়ে, দেখো ডানে একটা যোজনী বামে একটা যোজনী, তাহলে সালফার 2টা যোজনী পাইলো। অক্সিজেনের কত? অক্সিজেন 2, তাহলে অক্সিজেন সামনে একটা পিছনে একটা, 2টা যোজনী পাইলো। এই অক্সিজেনের সামনে একটা পিছনে একটা, 2টা। এই অক্সিজেনের সামনে পিছনে সামনে পিছনে। আর হাইড্রোজেনের যোজনী কত? 1, তাহলে হাইড্রোজেন সামনে একটা যোজনী পাইলো, হাইড্রোজেন পিছনে একটা যোজনী পেল। দেখো হাইড্রোজেন ছিল 2 বার, 1 2, অক্সিজেন ছিল 4 বার, 1 2 3 4, সালফার ছিল 1 বার, সালফার 1, এবং প্রত্যেকটার যোজনীও আমরা ঠিকমতো সাজাইলাম। এখন আমরা দেখব কার কয়টা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনগুলো আমরা সাজিয়ে দিব। হাইড্রোজেনের ইলেকট্রন ছিল কয়টা? সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন কয়টা ছিল? একটা। তাহলে দেখো হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন অলরেডি পাইছে, অর্থাৎ হাইড্রোজেনের আর অতিরিক্ত কোনো ইলেকট্রন দেওয়ার সুযোগ নাই। হাইড্রোজেন ছিল কয়টা? 2টা, তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন পাইছে 1, এর মানে হাইড্রোজেনে আর কোনো কিছু দেওয়ার নাই। এই হাইড্রোজেনও একটা ইলেকট্রন পাইছে, অর্থাৎ এই হাইড্রোজেনের মধ্যে আর কোনো ইলেকট্রন দেওয়ার সুযোগ নাই। এবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6টা, কিন্তু অক্সিজেনে পাইলো কয়টা? অক্সিজেনে এদিকে পাইলো একটা ইলেকট্রন, এদিকে পাইলো একটা ইলেকট্রন, 2টা। তাহলে আরও কয়টা ইলেকট্রন বাকি রইলো? অক্সিজেনের মধ্যে আরও 4টা ইলেকট্রন বাকি রইলো, 1 2 3 4। এই যে আমরা অতিরিক্ত ইলেকট্রনগুলো দিয়ে নিলাম। অনুরূপভাবে প্রত্যেকটা অক্সিজেনে এরকমের 4টা করে ইলেকট্রন পাবে, কারণ অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 6টা সর্ববহিস্থ শক্তি স্তরে। কারণ অক্সিজেন এই যে দেখো এখানে একটা পাইছে, এখানে একটা পাইছে, 2টা, আরও তো 6টা হইতে আরও 4টা বাকি আছে, তাইলে এখানে একটা, 2টা, 3টা, 4টা। অনুরূপভাবে 2টা 3টা 4টা, 2টা 3টা 4টা। তাহলে অক্সিজেনেরগুলো আমরা সাজিয়ে দিয়ে নিলাম। এবার সালফারের ক্ষেত্রে দেখি। সালফারের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন ছিল কয়টা? 6টা, 1 2 3 4 5 6। কিন্তু সালফার কয়টা পাইলো? সালফার পাইলো একটা আর একটা, 2টা। তাহলে এখানেও আমরা সালফারের ক্ষেত্রে আরও 4টা ইলেকট্রন দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, দেখো এখন আমরা স্পষ্টত বুঝতে পারবো যে সালফুরিক অ্যাসিডের মধ্যে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা এবং মুক্তজোড় ইলেকট্রন কয়টা। দেখো H2SO4A বন্ধনজোড় ইলেকট্রন আছে কয়টি? বন্ধনজোড় ইলেকট্রন আছে কয়টি? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা বন্ধনজোড় ইলেকট্রন আছে, তাহলে 6টি। এবার H2SO4-এ মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টি? মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টি? মুক্তজোড় অর্থাৎ যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 6 7 8 9 10, তাহলে 10টি। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে সালফিউরিক অ্যাসিডে বন্ধনজোড় ও মুক্তজোড় ইলেকট্রন, সালফিউরিক অ্যাসিডে বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে 6টি, সালফিউরিক অ্যাসিডে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 10টি। অর্থাৎ যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারাই হচ্ছে মুক্তজোড়, আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে তারাই হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদেরকে রসায়ন বিজ্ঞানের গাঠনিক সংকেত, বন্ধনজোড় এবং মুক্তজোড় ইলেকট্রন সম্বন্ধে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আশা করি তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আশা করি তোমরা বাসায় প্রত্যেকটা স্যারের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে বাসায় অবস্থান করো। আল্লাহ হাফিজ।